হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স ম্যানিয়া। আজকের ভিডিওতে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে থার্মোমিতি। এটা একাদশ শ্রেণীর অন্তর্গত একটা বিষয়, আর তোমাদের সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই থার্মোমিতির অধ্যায়টা কিন্তু পরীক্ষার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর এছাড়াও বলে রাখি, আমরা এই চ্যানেলে কিন্তু অনেকগুলো ক্লাস আমরা প্রোভাইড করেছি। সেই ক্লাসগুলো না দেখে থাকলে এই চ্যানেলে সেই ক্লাসগুলো রয়েছে, তোমরা দেখে আসতে পারো। আর এছাড়া বলে রাখি যে এই ক্লাস সংক্রান্ত পিডিএফ এবং অন্যান্য স্টাডি মেটেরিয়ালস যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে থার্মোমিতি, ঠিক আছে। তার আগে থার্মোমিতি জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করো। থার্মোমিতি বলতে কি? থার্মোমিতি বলতে হচ্ছে কোনো বস্তুর কোনো একটা বস্তুর মধ্যে যে তাপের পরিমাণ থাকে বা তাপ থাকে, সেই তাপের পরিমাণটা যখন আমরা পরিমাপ করব সেটাকেই হচ্ছে আমরা কি বলছি, থার্মোমিতি বা থার্মোমেট্রি বলছি, ঠিক আছে। তাহলে তাপের পরিমাণ করার আগে তাপ কী জিনিস সেটা একটু জেনে নেওয়া যাক। অলরেডি এগুলো তোমার কিন্তু আগে প্রিভিয়াস ক্লাসে অর্থাৎ ক্লাস 7, 8, 9, 10-এ তোমরা কিন্তু পড়ে এসছো, ঠিক আছে। তবুও একবার রিকল করে দিই। তাপ বা হিট কি না, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা যা গ্রহণ করলে কোনো বস্তু কী হয়, গরম হয়, আর যা ছেড়ে দিলে কোনো বস্তু কী হয়ে যায়, শীতল বা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে। আর তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। তোমাদের এই একাদশ শ্রেণীতে একটা অধ্যায় রয়েছে ক্যালোরিমিটার বলে, সেখানে কিন্তু আমরা ডিটেলসে এই ক্যালোরিমিটার সম্পর্কে আলোচনা করব, ক্যালোরিমিতি যে চ্যাপ্টারটা রয়েছে, ঠিক আছে। এবারে দেখো, যেটা বলি যে তাপমাত্রা জিনিসটা কি? তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা বিশেষ তাপীয় অবস্থা, যা দেখে আমরা বুঝতে পারবো যে ওই বস্তুটা অন্য কোনো বস্তুর সংস্পর্শে এলে তাপ গ্রহণ করবে না বর্জন করবে, ঠিক আছে। তো তাপের কথায় আসা যাক। তাহলে তাপ হচ্ছে কি? তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয়, আর ছেড়ে দিলে কোনো বস্তু কী হয়ে যায়, শীতল হয়ে যায়, ঠিক আছে। আর এই তাপের পরিমাপ যেভাবে আমরা করব, সেই যে তাপের যে পরিমাণটা সেটাকেই আমরা তাপমাত্রা বলছি, ঠিক আছে। তাপমাত্রা কি? কোনো বস্তুর মধ্যে যখন তাপ বেশি থাকবে তার তাপমাত্রার পরিমাণও বেশি হবে, ঠিক আছে। ধরো আমি মনে করো বললাম যে দুটো বস্তু আছে তোমার কাছে, মনে করো এ একটা বস্তু আছে আর বি একটা বস্তু আছে, ঠিক আছে। মনে করলাম এ বস্তু তাপমাত্রা 40°C, বি বস্তু তাপমাত্রা 20°C। এই কথাটার অর্থ হচ্ছে যে এ বস্তুটা বেশি গরম আর বি বস্তুটা কি বেশি ঠান্ডা, ঠিক আছে। তাহলে এ বস্তুটা যেহেতু বেশি গরম, এ বস্তুর মধ্যে যে তাপটা রয়েছে তার পরিমাণটা বি বস্তুর তুলনায় কিন্তু বেশি, এবং বি বস্তুতে যে তাপটা রয়েছে সেটা এ বস্তুর তুলনায় কী হবে, কম হবে, ঠিক আছে। এবারে দেখো, সরি, মনে করো তোমাকে আমি অজানা দুটো বস্তু এক্স আর ওয়াই দিয়েছি, একটা এক্স বস্তু দিয়েছি, একটা ওয়াই বস্তু দিয়েছি। এবার তুমি কি করলে, এক্স বস্তুতেও হাত রাখলে, ওয়াই বস্তুতেও হাত রাখলে, ঠিক আছে। এক্স বস্তুতে যদি হাত রাখো আর ওয়াই বস্তুতে যদি হাত রাখো, দেখা গেল তুমি অনুভব করতে পারছো যে এক্স যতটা গরম ওয়াই ঠিক ততটা গরম। তার মানে কি, এক্স আর ওয়াই এর মধ্যে তাপের পরিমাণ কি আছে, প্রায় সমান সমান রয়েছে। এক্ষেত্রে আমরা এটাকে বলবো কি, তাপীয় সাম্য। কি বলবো? তাপীয় সাম্য। তাপীয় সাম্য। তাহলে তাপীয় সাম্য কাকে বলে? না, যখন দুই বা তার বেশি বস্তুকে, ঠিক আছে, দুই বা তার বেশি বস্তুর যদি আমরা তাপটাকে অনুভূত করার চেষ্টা করি, যদি আমাদের মনে হয় যে ওই দুই বা তার বেশি বস্তুর একই তাপ রয়েছে, তখন আমরা বলবো যে বস্তুটা তাপীয় সাম্যে রয়েছে। ছোট্ট করে একটা জিনিস বলে দিই, যে মনে করো এই যে এ আর বি বস্তু দুটো রয়েছে, এ বস্তুর তাপমাত্রা 40°C, বি বস্তুর তাপমাত্রা 20°C। এই দুটো বস্তুকে মনে করো সংস্পর্শে রাখা হয়েছে, অর্থাৎ একদম দুজন দুজনকে স্পর্শ করে আছে। সেক্ষেত্রে কি হবে, তাপ কি করে সবসময়, জলের মতো, জল যেরকম উঁচু জায়গা থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে, সেরকম তাপও কি করে, গরম বস্তু থেকে শীতল বস্তুতে ট্রান্সফার হয়, ঠিক আছে। অর্থাৎ গরম বস্তুরা তাপ ছেড়ে দেয় আর শীতল বস্তুরা কি করে, তাপ গ্রহণ করে। এবারে দুটো বস্তুকে যখনই তুমি সংস্পর্শে আনবে, এই বস্তুরা তাপ কি করবে, তাপ হচ্ছে বর্জন করবে, ঠিক আছে। আর বি বস্তুরা তাপ কি করবে, গ্রহণ করবে। এবার এই গ্রহণ আর বর্জন কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুটো বস্তুর তাপমাত্রা কি হয়ে যায়, সমান হয়ে যায়। তার মানে এ বস্তুটা 40°C থেকে তাপ ছাড়তে ছাড়তে ওর তাপমাত্রা 40 থেকে নিচের দিকে কমতে থাকবে, আর বি বস্তুটা তাপমাত্রা গ্রহণ করতে থাকবে, অর্থাৎ 20° থেকে ওর তাপমাত্রাটা ধীরে ধীরে বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে? যতক্ষণ না দুটো বস্তুর কি হয়ে যায়, তাপমাত্রার পরিমাণ সমান হয়ে যায়। মনে করো আমি সাপোজ ধরলাম যে 30°তে এসে তাপমাত্রা
কি হয়ে যাবে, সমান হয়ে যাবে মনে করছি আমি, ঠিক আছে। তার মানে ওই এ বস্তুটা তাপমাত্রা কমতে কমতে কোথায় পৌঁছবে 30 ডিগ্রিতে, আর বি বস্তুর তাপমাত্রা বাড়তে বাড়তে কোথায় পৌঁছবে 30 ডিগ্রিতে। যখনই 30 ডিগ্রিতে চলে এলো তখনই দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়ে গেল। তার মানে আমরা কি বলতে পারবো, বস্তু দুটো তাপীয় সাম্যে রয়েছে। তাহলে তাপীয় সাম্য কথার অর্থ কি, যখন যে কোনো দুটো বস্তু বা তার বেশি বস্তু সংস্থার তাপের পরিমাণগুলো সমান সমান হয়ে যায়, তখন আমরা বলবো ওই দুটি বস্তু বা বস্তু সংস্থাগুলি তাপীয় সাম্যে রয়েছে, ঠিক আছে। তাহলে একটু ক্লিয়ার করে ফেলি, তারপরে আমরা পরের আলোচনায় আসবো। তারপরে যে আলোচনাটা আসবো সেটা দেখো আমাদের কি না, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, ঠিক আছে। তাপগতিবিদ্যার কি শূন্যতম সূত্র, ঠিক আছে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। দেখো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র জিনিসটা কি, আগের জিনিস বুঝে নাও, তারপরে বলছি আমি সূত্রটা কি। মনে করো যে বলছি যে এ একটা বস্তু রয়েছে, এ বস্তুটা বি বস্তুর সঙ্গে বা সি বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে রয়েছে। মানে এ বস্তুর টেম্পারেচার যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয়, সি বস্তুর টেম্পারেচারও কত, 20 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এ বস্তুটা সি বস্তুটার সঙ্গে তাপীয় সাম্যে রয়েছে, ঠিক আছে। আবার আমি বলছি যে আমার কাছে আরেকটা বস্তু আছে বি বস্তুটাও সি বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে রয়েছে। কথাটার অর্থ হলো বি বস্তুটার টেম্পারেচারও কত, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি আমি বলতে পারি না যে এ আর বি এই দুটো বস্তুও তাপীয় সাম্যে রয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলছে, যে যদি আলাদা আলাদাভাবে দুটো বস্তু বা তার বেশি বস্তু অন্য কোনো তৃতীয় বস্তুর সঙ্গে যদি তাপীয় সাম্যে থাকে, তাহলে ওই দুটি বস্তু পরস্পর কিসে থাকবে, তাপীয় সাম্যে থাকবে, ঠিক আছে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি গেল, যে দুটি বস্তু বা বস্তু সংস্থা যদি অন্য কোনো তৃতীয় বস্তুর সঙ্গে তাপীয় সাম্যে থাকে, তাহলে ওই দুটি বস্তু বা বস্তু সংস্থা নিজেদের মধ্যেও কিছু থাকবে, তাপীয় সাম্যে থাকবে, ঠিক আছে। এর বাস্তবিক উদাহরণগুলো তোমরা পড়ে এসো, সদৃশ যে উদাহরণগুলো, একই রকম ধরনের উদাহরণগুলো। যেমন ধরো আমি যদি বলি যে এ সরল রেখাটা বি সরল রেখার সঙ্গে সমান্তরাল, আবার সি সরল রেখা আবার কি বি সরল রেখার সঙ্গে সমান্তরাল, তার মানে আমি বলতে পারবো এ সরল রেখাটাও সি সরল রেখার সঙ্গে কি হবে, সমান্তরাল হবে। এটা গেল তোমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তোমাকে মনে রাখতে হবে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি গেল, যে দুটি বস্তু বা বস্তু সংস্থা যদি তৃতীয় কোনো বস্তুর সঙ্গে আলাদা আলাদাভাবে তাপীয় সাম্যে থাকে, তাহলে ওই দুটি বস্তু বা বস্তু সংস্থাগুলি নিজেদের মধ্যেও কিসে থাকবে, তাপীয় সাম্যে কিন্তু থাকবে, ঠিক আছে। এটা ক্লিয়ার করে নেই, তারপরে আমরা পরবর্তী আলোচনায় চলে আসবো, ঠিক আছে। দেখো পরবর্তী যে আলোচনায় আসবো সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের থার্মোমিটার, ঠিক আছে। পরীক্ষায় অ্যাকচুয়ালি এখান থেকেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করে, থার্মোমিটার থেকে, ঠিক আছে। আর অঙ্ক যেগুলো জিজ্ঞেস করে সব এখান থেকেই জিজ্ঞেস করে, ঠিক আছে। দেখো থার্মোমিটার জিনিসটা কি, ঠিক আছে। তাহলে এবার আমাদের বড় বিষয় কি, থার্মোমিটার। দেখো থার্মোমিটার কি, থার্মোমিটার হচ্ছে এক প্রকার যন্ত্র। আমরা সকলেই মোটামুটি থার্মোমিটারের সঙ্গে পরিচিত, কারণ আমাদের জ্বর হলে কি হয়, থার্মোমিটার দিয়ে আমরা আমাদের দেহের তাপমাত্রা পরিমাপ করি, ঠিক আছে। তাহলে থার্মোমিটার কি, থার্মোমিটার হচ্ছে এক ধরনের যন্ত্র যা দিয়ে কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করা সম্ভব, ঠিক আছে। তাহলে থার্মোমিটার হলো এক প্রকার যন্ত্র যা দিয়ে আমরা কোনো বস্তুর কি মাপতে পারি, তাপমাত্রা মাপতে পারি। এবারে দেখো এই থার্মোমিটারের বেশ কিছু জিনিস রয়েছে, কিছু কিছু পয়েন্ট রয়েছে। থার্মোমিটারে কী কী রয়েছে, প্রথম কথা বলি স্কেল কি। দেখো তুমি যদি কোনো একটা জিনিসকে পরিমাপ করতে চাও, তার অবশ্যই একটা স্কেলের প্রয়োজন আছে। যেমন বলি আমরা যেরকম দৈর্ঘ্য পরিমাপ করি, সেন্টিমিটারে হোক, মিটারে হোক, যে কোনো এককই হোক না কেন, দেখো আমরা একটা স্কেল ব্যবহার করি যেখানে 0, 1, 2, 3 এরমভাবে রেখা অঙ্কন করা থাকে, এবং সেগুলোকে আমরা বসিয়ে একটা রেখার দৈর্ঘ্য পরিমাপ করতে পারি। যদি আমি ওজন পরিমাপ করতে চাই, তাহলে তোমার 1 কেজি, 2 কেজি, 3 কেজি এরমভাবে একটা স্কেল থাকে, সেই স্কেলের সাহায্যে পরিমাপ করি। তেমনই এই থার্মোমিটারের সাহায্যে যখন কোনো বস্তুর আমরা তাপমাত্রা পরিমাপ করব, সেক্ষেত্রেও কিন্তু আমরা স্কেল ব্যবহার করব, ঠিক আছে। এবারে এই থার্মোমিটার ক প্রকার হয়, থার্মোমিটার হচ্ছে মূলত দু প্রকার হয়, ঠিক আছে। একটা হচ্ছে প্রাথমিক থার্মোমিটার, একটা কি প্রাথমিক থার্মোমিটার, আর একটা হচ্ছে গৌণ থার্মোমিটার, ঠিক আছে। একটা প্রাথমিক থার্মোমিটার, একটা গৌণ থার্মোমিটার।
এবারে বলি প্রাথমিক থার্মোমিটার কি, ঠিক আছে। প্রাথমিক থার্মোমিটার বলতে কি বোঝানো হচ্ছে, আমরা আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে বা বাস্তবিক জীবনে আমরা বিভিন্ন ধরনের থার্মোমিটার ইউজ করে থাকি, যেমন রোদ থার্মোমিটার থাকে, পারদ থার্মোমিটার থাকে, ঠিক আছে। সেরকম একটা থার্মোমিটার হয় যেটা হচ্ছে আদর্শ গ্যাস থার্মোমিটার, ঠিক আছে। সেই আদর্শ গ্যাস থার্মোমিটারটাকে আমরা কি বলি, প্রাথমিক থার্মোমিটার হিসাবে বিবেচনা করি, ঠিক আছে। আদর্শ গ্যাস থার্মোমিটার কি বলা হয়, প্রাথমিক থার্মোমিটার বলা হয়। আর বাদবাকি যা থার্মোমিটার রয়েছে, অর্থাৎ রোদ থার্মোমিটার, ঠিক আছে, পারদ থার্মোমিটার, যা কিছু থার্মোমিটার রয়েছে সেগুলো সবই কিন্তু গৌণ থার্মোমিটার। এবার এখানে মনে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে গৌণ থার্মোমিটার কি ব্যবহার করা হয় না? দেখো, গৌণ থার্মোমিটারও কিন্তু ব্যবহার করা হয়, তবে গৌণ থার্মোমিটারটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি সবই কিন্তু গৌণ থার্মোমিটার। প্রাথমিক থার্মোমিটারের অ্যাকুরেসি বা হচ্ছে যথার্থতা খুব বেশি হয়, গৌণ থার্মোমিটার মোটামুটিভাবে প্রাথমিক থার্মোমিটারের ক্ষেত্রে অ্যাকুরেসি একটু কম হয়, তবে গৌণ থার্মোমিটার কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের জ্বর মাপি, অর্থাৎ যে পারদ থার্মোমিটার ইউজ করি বা হচ্ছে রোদ থার্মোমিটার ইউজ করে থাকি, সেগুলো সবই কিন্তু গৌণ থার্মোমিটার, ঠিক আছে। এবার তাহলে আমাদের প্রাথমিক থার্মোমিটার আর গৌণ থার্মোমিটার সম্পর্কে ধারণা পরিষ্কার হয়ে গেল। এবারে এখানে যেটা স্কেলের কথাটা বলছিলাম, এই প্রাথমিক থার্মোমিটারে যে স্কেলটা ব্যবহার করা হয় সেই স্কেলটা হচ্ছে জলের ত্রিদশা বিন্দু, ঠিক আছে। জলের ত্রিদশা বিন্দুকে প্রমাণ হিসাবে ধরে নিয়ে কিন্তু প্রাথমিক থার্মোমিটারের হচ্ছে স্কেলটাকে অঙ্কন করা হয়েছে। এবার জলের ত্রিদশা বিন্দু কি? জলের ত্রিদশা বিন্দু হচ্ছে এমন একটা টেম্পারেচার বা তাপমাত্রা যেখানে জলের তিনটে অবস্থা বিরাজ করে, অর্থাৎ জলের কঠিন অবস্থা অর্থাৎ বরফ, তরল অবস্থা অর্থাৎ জল এবং গ্যাসীয় অবস্থা অর্থাৎ জলীয় বাষ্প। যে তাপমাত্রাগুলোতে বিরাজ করে সেই তাপমাত্রাগুলোকে প্রমাণ হিসাবে ধরে নিয়ে যে থার্মোমিটারটা অঙ্কন করা হয়েছে তাকেই তৈরি করা হয়েছে তাকেই আমরা প্রাথমিক থার্মোমিটার বলছি, ঠিক আছে। এবারে এগুলোকে, এই যে রোদ থার্মোমিটার বা হচ্ছে আমাদের পারদ থার্মোমিটার, এগুলোকে আমরা গৌণ থার্মোমিটার বলছি কেন না? অ্যাকচুয়ালি কিন্তু এই প্রাথমিক থার্মোমিটারে যে জলের ত্রিদশা বিন্দু ব্যবহার করা হয়েছে সেই ত্রিদশা বিন্দুর উপরে নির্ভর করেই কিন্তু এই গৌণ থার্মোমিটারগুলো তৈরি করা হয়েছে। তাই এটা প্রাথমিক থার্মোমিটার, ওটা কি গৌণ থার্মোমিটার। এবারে দেখো, থার্মোমিটারের বেশ কয়েকটা জিনিস আছে, বুঝতে হবে। যেমন কি প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। সেটা কি? নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে, নিম্ন স্থিরাঙ্ক। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। কি রয়েছে? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তারপরে যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে প্রাথমিক অন্তর। সেটা কি? প্রাথমিক অন্তর, প্রাথমিক অন্তর। এবারে দেখো, সব থার্মোমিটার দিয়ে সব রকম কিন্তু বস্তুর তাপমাত্রা পরিমাপ করা যায় না, ঠিক আছে। যেমন তোমাকে যদি আমি ছোটো করে একটা উদাহরণ দিই, তুমি ধরো মনে করো পরীক্ষাগারে আমাদের যে স্প্রিং তুলাগুলো ব্যবহার করা হয়, বিশেষ করে কেমিস্ট্রি ল্যাবে, ঠিক আছে, যে স্প্রিং তুলাগুলো ব্যবহার করা হয় যেগুলোর সাহায্যে আমরা বস্তুর ওজন পরিমাপ করি, সেখানে দেখবে আমরা মিলিগ্রামেও পরিমাপ করতে পারি। এবারে দেখো, ওই ছোট্ট মেশিনের ওপরে তুমি যদি 5 কেজি বা 10 কেজির ভর চাপিয়ে দাও, কী হবে? মেশিনটা খারাপ হয়ে যাবে, কারণ ওটা লিমিট আছে, ঠিক আছে। এবারে বেশি ওজন পরিমাপ করার জন্য তাহলে তোমাকে অন্য ধরনের স্প্রিং তুলা ব্যবহার করতে হবে। সেরকমই এই প্রত্যেকটা থার্মোমিটারের সাহায্যে আমরা কিন্তু প্রত্যেকটা বস্তুর পরিমাপ করতে পারবো না তাপমাত্রা। যেমন ধরো, আমাদের যদি ডাক্তারি থার্মোমিটার আমি বলি, যে যার সাহায্যে আমরা জ্বর পরিমাপ করি, সেই ডাক্তারি থার্মোমিটার নিয়ে তুমি কী করলে, জলের মধ্যে ডুবিয়ে দিলে, গরম জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে, কী হবে? থার্মোমিটারটা ব্লাস্ট করে যাবে বা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কারণ প্রত্যেকটা জিনিসের একটা পরিমাপ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতার উপর ভিত্তি করেই কিন্তু এই নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং প্রাথমিক অন্তরটা তৈরি করা হয়েছে। এবার দেখো, নিম্ন স্থিরাঙ্ক বলতে কী বোঝায়? কোনো একটা থার্মোমিটারের সাহায্যে সব থেকে যে কম তাপমাত্রাটা পরিমাপ করা সম্ভব তাকেই আমরা নিম্ন স্থিরাঙ্ক বলছি। তাহলে নিম্ন স্থিরাঙ্ক কথাটার মধ্যে দেখো নিম্ন কথাটা আছে, নিম্ন কথার অর্থ হচ্ছে খুব কম। তাহলে নিম্ন স্থিরাঙ্ক কথার অর্থ, নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? যে কোনো থার্মোমিটারের সাহায্যে আমরা সব থেকে যে কম তাপমাত্রাটা পরিমাপ করা সম্ভব আমাদের দ্বারা, সেটাকেই আমরা বলছি নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক আগে বলছি যে থার্মোমিটারের, যে কোনো থার্মোমিটারের দ্বারা সব থেকে যে বেশি তাপমাত্রাটা পরিমাপ করা সম্ভব তাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর প্রাথমিক অন্তর কাকে বলে? এই ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যেকার যে ব্যবধান, সেই ব্যবধানটাকে আমরা বলছি প্রাথমিক অন্তর, ঠিক আছে। সেই ব্যবধানটাকে আমরা কি বলছি? প্রাথমিক অন্তর বলছি। এবারে দেখো, আমরা জেনারেলি যে দুটো থার্মোমিটার বেশি ইউজ করে থাকি সেটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার আর ফারেনহাইট থার্মোমিটার, ঠিক আছে। এছাড়াও আরও বেশ কিছু থার্মোমিটার রয়েছে, কেলভিন থার্মোমিটার রয়েছে, এগুলো রয়েছে, ঠিক আছে। দেখো, সেগুলোর ক্ষেত্রে আমরা নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর প্রাথমিক অন্তর কত হয় সেটা একটু জেনে নিই, ঠিক আছে। দেখো তাহলে সেলসিয়াস, ঠিক আছে, সেলসিয়াস থার্মোমিটার আমরা ব্যবহার করি। আর কি ব্যবহার করি? ফারেনহাইট থার্মোমিটার ব্যবহার করি, ফারেনহাইট থার্মোমিটার ব্যবহার করি। আর কি ব্যবহার করি? কেলভিন থার্মোমিটার ব্যবহার করি, কেলভিন থার্মোমিটার ব্যবহার করি। আর একটা যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে রয়মার থার্মোমিটার, ঠিক আছে। রয়মার থার্মোমিটার পরীক্ষায় মাঝে মাঝে জিজ্ঞেস করে, রয়মার
থার্মোমিটার। ঠিক আছে, এবারে দেখো নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর প্রাথমিক অন্তর কত কত জেনে নেওয়া যাক। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয় 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রাথমিক অন্তর কত হবে 100 মাইনাস 0, তার মানে ব্যবধান কত 100। ঠিক আছে, ফারেনহাইট স্কেলের প্রাথমিক নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি ফারেনহাইট, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত 212 ডিগ্রি ফারেনহাইট। যদি তুমি হচ্ছে প্রাথমিক অন্তর বের করো, 212 থেকে যদি 32 বাদ দাও কত বেরোবে 180 বেরোবে। ঠিক আছে, কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয় 373 কেলভিন। তাহলে প্রাথমিক অন্তর কত হয়ে গেল 100, 373 থেকে 273 বাদ দাও কত হবে 100। রয়মার স্কেলের কথা যদি আমি বলি, নিম্ন স্থিরাঙ্ক হয় 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত হয় 80। তাহলে এক্ষেত্রে এর যে পার্থক্যটা দাঁড়াবে, প্রাথমিক অন্তরটা কত দাঁড়াবে 80 কিন্তু দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা এটাকে ডিগ্রি আরে প্রকাশ করা হয়, ডিগ্রি আর। তাহলে এ পর্যন্ত আমরা 4টে স্কেল সম্পর্কে জানলাম। ঠিক আছে, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, যার প্রাথমিক নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, প্রাথমিক অন্তর 100। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট, প্রাথমিক অন্তর 180। কেলভিন স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 273 কেলভিন, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 কেলভিন, প্রাথমিক অন্তর কত হয়ে গেল 100। রয়মার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80 ডিগ্রি রয়মার, প্রাথমিক অন্তর কত হয়ে যাবে 80 হয়ে যাবে। ঠিক আছে, এবারে যদি তাহলে এটা গেল আমার হচ্ছে পুরো ডিটেলস। এবারে দেখো যে কোনো দুটো স্কেলের মধ্যে কিভাবে সম্পর্ক নির্ণয় করা হয় তার ফর্মুলাটা ব্যবহার করি, তারপরে আমরা এদের মধ্যে সম্পর্ক তৈরি করব। দেখো যে কোনো দুটো স্কেল যদি আমরা ধরে নিই, মনে করো আমার কাছে এ আর বি দুটো স্কেল রয়েছে। ঠিক আছে, একটা এ স্কেল রয়েছে আর একটা এ স্কেল রয়েছে, আর একটা হচ্ছে বি স্কেল রয়েছে। ঠিক আছে, দুটো স্কেল রয়েছে, এ স্কেল আর হচ্ছে বি স্কেল। মনে করো এই এ স্কেল আর বি স্কেলের মধ্যে আমি সম্পর্ক নির্ণয় করতে চাইছি। সম্পর্ক নির্ণয় মানে কি, যে কোনো একটা বস্তুকে আমি এ স্কেলে মাপলাম, ধরো আমি বলছি যে আমার 32 ডিগ্রি পাঠ দিচ্ছে, সেই বস্তুটা তাপমাত্রা বি স্কেলে কত হবে, বা বি স্কেলে মাপলাম সেই তাপমাত্রার পাঠটা এ স্কেলে কত হতে পারে, সেই যে রিলেটেড যে সম্পর্ক, সেই সম্পর্কটা এবারে আমরা বের করব। দেখো সূত্রটা একটা হয়, সূত্রটা তোমাদেরকে মনে রাখতে হবে। ধরো মনে করলাম আমি এ স্কেলের পাঠ কত এ, মনে করো আমি লিখে দিচ্ছি এখানে এ স্কেলের পাঠ। ঠিক আছে, এ স্কেলের পাঠ বিযুক্ত কি হবে এ স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, এ স্কেলের কি হবে নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই এ স্কেলের কি হবে প্রাথমিক অন্তর, এ স্কেলের প্রাথমিক অন্তর সমান হবে কি, যে বি স্কেলের পাঠ সমান হবে বি স্কেলের পাঠ মাইনাস বি স্কেলের নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই কি হবে বি স্কেলের প্রাথমিক অন্তর, বি স্কেলের প্রাথমিক অন্তর। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি গেল, দুটো স্কেল, যে কোনো দুটো স্কেল তাদের মধ্যে যদি আমরা সম্পর্ক বের করতে চাই, তাহলে সম্পর্কটা কীভাবে তৈরি করব না, এ স্কেলের পার্ট মাইনাস এ স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বাই এর এ স্কেলের প্রাথমিক অন্তর ইজিক্যাল টু বি স্কেলের পার্ট মাইনাস বি স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বাই বি স্কেলের প্রাথমিক অন্তর। এবারে দেখো আমি যদি এই এদের মধ্যে সম্পর্ক বের করতে চাই, কীভাবে বের করব, ধরো আমি মনে করলাম সেলসিয়াস স্কেলের পার্ট আমার কত সি, ফারেনহাইট স্কেলের পার্ট এফ, কেলভিন স্কেলের পার্ট কে, আর রয়মার স্কেলের পার্ট আর। এবার এই চারটের মধ্যে একবারে আমি সম্পর্ক বের করতে চাইছি। তাহলে দেখো প্রথমে এ স্কেলের পার্ট, মনে করো আমার সেলসিয়াস স্কেল রয়েছে, সেলসিয়াস স্কেলের পার্ট কত হবে সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, সি সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত 0, তাহলে 0 ডিভাইডেড বাই প্রাথমিক অন্তর, সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত 100 বসে গেল, সমান দেখো ফারেনহাইট স্কেলের পার্ট এফ, ঠিক আছে, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 32, তাহলে 32 ডিভাইডেড বাই প্রাথমিক অন্তর, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত 180, সমান দেখো রয়মার কেলভিন স্কেল, কেলভিন স্কেলের পার্ট কত কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত 273 কেলভিন, তাহলে কে মাইনাস 273 ডিভাইডেড বাই প্রাথমিক অন্তর কত 100, তাহলে বসে গেল কত 100, সমান দেখো রয়মার স্কেলের পার্ট আর বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক কত 0, তাহলে 0 ডিভাইডেড বাই এর প্রাথমিক অন্তর কত রয়েছে 80, তাহলে কত বসে গেল 80। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে পুরো রিলেশন। এবার এটাতে একটু সিম্পল ক্যালকুলেশন করে নেই, দেখো সি বাই কত দাঁড়াবে 100 ইজিক্যাল টু এফ মাইনাস 32 বাই 180 ইজিক্যাল টু কে মাইনাস 273 বাই 100 ইজিক্যাল টু আর বাই কত হয়ে যাবে 80। ঠিক আছে, এবারে দেখো কত দিয়ে কাটাকাটি যাবে, একটা করে শূন্য কেটে দাও, এই একটা শূন্য 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 ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, 2 দিয়ে কেটে দাও, 2 5 10, 2 4 8, 2 5 10, 2 4 8, তাহলে রিলেশনটা কী বেরোলো সি বাই 5 ইজিক্যাল টু এফ মাইনাস 32 বাই সরি এটা 9 হবে 32 বাই 9 ইজিক্যাল টু কে মাইনাস 273 বাই হচ্ছে 5 ইজিক্যাল টু আর বাই কত হয়ে গেল 4।
এটা গেল এই 4টে স্কেলের সম্পর্ক। অর্থাৎ কোনো একটা স্কেলের তাপমাত্রা যদি দেওয়া থাকে, কোনো একটা বস্তুর তাপমাত্রা তুমি সেলসিয়াস স্কেলে মাপলে, ধরো মনে করো 32°C দিল, হ্যাঁ, সেই স্কেলে সেই বস্তুটার তাপমাত্রার পার্ট ফারেনহাইট স্কেলে কত হবে, কেলভিন স্কেলে কত হবে, রয়মার স্কেলে কত হবে, তুমি কিন্তু সব এইভাবে নির্ণয় করতে পারবে। ঠিক আছে, তাহলে এই গেল আমার রিলেশন। দেখো আমরা সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্কে পড়ে এসেছিলাম, C/5 = F-32/9। ঠিক আছে, সেটা কিন্তু এখান থেকেই এসছে। ঠিক আছে, স্ক্রিনশট নিলে নিতে পারো, তারপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় কিন্তু চলে আসবো। এবারে দেখো এখান থেকে কোন কোন ধরনের অঙ্ক বা কীভাবে জিজ্ঞেস করে। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলে রাখি, আমরা মোটামুটিভাবে একটা নতুন সিরিজ স্টার্ট করব, যেখানে আমরা আমাদের ছায়াপ্রকাশ শ্রেণীর যে একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর বই হয়, সেখানের যে অঙ্কের যে প্রশ্নগুলো রয়েছে তার ডিটেল সমাধান কিন্তু আমরা এই ক্লাসে করিয়ে দেবো। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরবো। এবারে একটা চ্যাপ্টারের অঙ্ক তো মানে সমস্ত অঙ্ক একটা ক্লাসে করানো সম্ভব নয়, দেখা যাবে 2 বা 3টে পার্ট হবে। মোটামুটি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কের যে সমাধানগুলো হয় সেগুলো ডিটেলসে কিন্তু আলোচনা করবো। তাকে একটু ছোটো করে দেখে না, এই চ্যাপ্টারে কিন্তু থিওরি পার্ট এটুকুই ছিল, এর থেকে আর বেশি কিছু নেই। ঠিক আছে, এবারে দেখো যে এখান থেকে কী কী ধরনের অঙ্কের প্রশ্ন জিজ্ঞেস করে। দেখো তোমাকে বলে দিতে পারে যে এমন একটা তাপমাত্রা নির্ণয় করো, এমন একটা বস্তুর এমন একটা তাপমাত্রা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা পার্ট কী হবে, সমান হতে পারে। ঠিক আছে, তাহলে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্ট সমান হতে পারে, কীরকম হবে। দেখো ধরি বস্তুর তাপমাত্রা সমান আমি মনে করলাম এক্স, তাহলে এই এক্সটা কী হবে, সেলসিয়াস স্কেলেও এক্স দেখাবে, ফারেনহাইট স্কেলে কত দেখাবে, এক্স দেখাবে। এবারে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক কী হয় এক্ষুনি বের করলাম, C/5 = F-32 কত হবে, 9। ঠিক আছে, এবারে সেলসিয়াস স্কেলের পার্টও কত, এক্স, তাহলে x/5, এফের ফারেনহাইট স্কেলের পার্টও কত, এক্স, কারণ সমান হবে, X-32 কত, 9। দেখো কোনাকুনি গুণ করো, কত বেরোবে, 9x = 5x - 160, তাই তো। এখান থেকে দেখো 9x + 5x এরপরে আছে -5x সমান হচ্ছে -160। এখান থেকে দেখো 4x সমান কত বেরোবে, -160। এখান থেকে দেখো x সমান কত বেরোবে, -160/4, 4 দিয়ে কেটে দাও 40, তার মানে -40। তার মানে বুঝতে পারছো যে -40°, এই যে তাপমাত্রাটা ফারেনহাইট স্কেলেও যা দেখাবে সেলসিয়াস স্কেলেও কিন্তু একই দেখাবে। ঠিক আছে, এরকমভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে, সাপোজ আমি বলছি তোমাকে যে কোনো একটা বস্তুর এমন তাপমাত্রা নির্ণয় করো যে তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে যা দেখাবে ফারেনহাইট স্কেলে তার দ্বিগুণ দেখাবে। ঠিক আছে, তাহলে একই রকম ধরো মনে করলাম আমি সেলসিয়াস স্কেলে পার্ট কত দেখাচ্ছে না, সেলসিয়াস স্কেলে পার্ট দেখাচ্ছে মনে করলাম আমি এক্স। ঠিক আছে, তাহলে ফারেনহাইট স্কেলে কত পার্ট হবে, ফারেনহাইট স্কেলে পার্ট কত দেখাবে, 2x দেখাবে, কারণ দ্বিগুণ বলেছি। সম্পর্ক সব C/5 = F-32/9। তাহলে সি এর জায়গায় x/5, এফ এর জায়গায় 2x - 32 কত হবে, 9। কোনাকুনি গুণ করো, 9x - 5 × 10x - 160। এখান থেকে দেখো 9x + 10x এর পরে এলে -10x সমান হচ্ছে -160। এখান থেকে দেখো -x সমান -160, মাইনাস কেটে গেল, x সমান কত বেরোবে, 160। তাহলে 160 এমন একটা টেম্পারেচার, মানে সেলসিয়াসে, এই 160°C সেলসিয়াস স্কেলে যা দেখাবে ফারেনহাইট স্কেলে তার কিন্তু দ্বিগুণ দেখাবে। ঠিক আছে, তো এরকমভাবে এরকম ধরনের অঙ্কগুলো জিজ্ঞেস করে। কখনো কখনো তোমাকে দুটো অজানা থার্মোমিটার বলে দেবে, তার নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, প্রাথমিক অন্তর বলে দেবে, সেখান থেকে তোমাকে রিলেশন বের করতে দিতে পারে। এই ধরনের অঙ্কগুলো মোটামুটিভাবে জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে এই মোটামুটি আমাদের থার্মোমিতি একটা চ্যাপ্টারে মোটামুটি পুরোটা কভার আপ হয়ে গেল। এর ম্যাথমেটিক্যাল সলিউশনগুলো আমরা যে সিরিজ শুরু করবো সেই সিরিজে আমরা কিন্তু পুরোটা করিয়ে দেবো। ঠিক আছে, আর তোমরা যদি মোটামুটিভাবে এইচএসের স্টুডেন্ট হও, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হও, এই ক্লাসগুলো যদি তোমরা এভাবে পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।